রাজধানীর বারিধারা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহী চৌধুরী। জনাব ইশফাক ইলাহী চৌধুরী, দুঃখ ভারাক্রান্ত মনে আপনাকে আসলে স্বাগত জানাতে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি আপনার কাছে জানতে চাই যে ভয়াবহ ঘটনা ঘটলো আজকে, এর কারণ আপনি কি বলে মনে করছেন? প্রথমেই আমি আপনার মতো আমরা দুঃখ ভারাক্রান্ত, এবং গত অর্ধ শতাব্দীতে বিমান বাহিনীতে এই ধরনের ঘটনা ঘটেনি। এবং আজকে সকালে যেটা হয়েছে, তো আসলে টেক অফ করার পরে পরেই আমরা যদি দেখি ওই স্কুলটার অবস্থান ঠিক রানওয়ের সাথে প্যারালাল, বোধহয় 3 কি 4 কিলোমিটার এরিয়াল ডিস্টেন্স হবে, সেখানেই ক্র্যাশ করে গেছে। অর্থাৎ টেক অফ করার উইদিন মিনিটস এয়ারক্রাফটটা ক্র্যাশ করেছে। উচ্চতাও অনেক কম ছিল, সেই জন্য পাইলট হয়তো বেরিয়ে আসতে পারেনি, এবং যার ফলে আমরা ফ্লাইট লেফটেন্যান্ট তকির মৃত্যুবরণ করেছেন। আমরা গভীর শোকাক্রান্ত, কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে একটা স্কুলের উপরে গিয়ে পড়েছে। ওই এলাকাটা অত্যন্ত ইউনো ঘনবসতিপূর্ণ সবকিছু। উত্তরা তাও একটু দূরে, দিয়াবাড়িটা একটু একটু দূরে, আরো কাছে হলে তো একদম ঘন বসতির উপরে হতো। তো এখন নিশ্চয়ই এটার ইনভেস্টিগেশন হবে। আমাদের প্রাথমিক দায়িত্ব হচ্ছে উদ্ধার কার্য পরিচালনা, সেটা তো সবাই করছে, সবাই, এবং সমস্ত ঢাকা শহরের সব এবং বাংলাদেশের যত আছে সবাই আমরা এটাতে জড়িত আছি। এবং যেটা বলা হয়েছে যে বড় ধরনের কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, আহ বিশেষ করে এই বাচ্চাদের স্কুলে গিয়ে এটা পড়াতে, তো মানে আমরা সবাই এটা শোকাক্রান্ত। তবে সেই কথা সব কিন্তু বার্ন ইনস্টিটিউটের স্বাস্থ্য উপদেষ্টা যে বিশেষ সহকারী সাইফুর রহমান আছেন, তিনি কিন্তু বলেছেন যে বড় বিপর্যয়ের আশঙ্কা তিনি করছেন এবং এই ঘটনাটিকে অবিশ্বাস্য হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন। আপনার কাছে একটু জানতে চাই যে এ ধরনের ঘটনা কিন্তু এর আগেও আমরা দেখেছি ঘটেছে, এটাও কি নিছক দুর্ঘটনা বলে মনে করেন আপনি? না, নিশ্চয়ই দুর্ঘটনা তো বটেই। এবং মনে রাখবেন যে আহ বিমান বাহিনীর যে ফ্লাইং গুলো ইজ ইনহেরেন্টলি, এটা বাই বাই ইটস ভেরি নেচার একটু মোর ডেঞ্জারাস দেন সিভিল ফ্লাইং থেকে। এখানে ফ্লাইং এর ইয়ে আহ, দুর্ঘটনার চান্স অনেক বেশি। আর আহ, এখানে এই আমাদের বিমান ঘাঁটিটি যখন হয়, গত 30-40 বছরে এই যে চারিদিকে যেভাবে জনবসতি গড়ে উঠেছে, এটা যে কোনো বিমানবন্দরের জন্যই একটা ঝুঁকিপূর্ণ। আরেকটা এখানে আমি জানি না, তবে ওই আমাদের অতীতে এই ধরনের ঘটেছে যে পাখি, বড় বড় বার্ড এখানে হতে পারে। বাট আমি জানি না এগুলো ইয়েতে বেরিয়ে আসবে। তবে যেটা ওই যে বার্ন ইনস্টিটিউটে বললেন যে অনেক শ্বাসকষ্ট রোগী মানে আহত, এটা আমি বুঝতে পারলাম না যে কেন এইটা হচ্ছে। এটা তো তো গ্যাসের কোনো কিছু নাই, জেট ফিউল যেটা আছে সেটা তো মোর লাইক কেরোসিনের মতো। তো সেখান থেকে কি কোনো গ্যাস হতে পারে কিনা, যার ফলে বার্ন থেকে, কিন্তু উনি যেটা বললেন যে গ্যাসের ইনহেলেশন যেটা হয়েছে, সেটা খুবই দুঃখজনক। এগুলো সব ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে। ইটস টু আর্লি, কোনো কিছু বলার মতো সময় এখন নাই। তবে এই ধরনের অ্যাক্সিডেন্ট অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হতে পারে, এবং পৃথিবীর সবখানেই হয়। এবং বিমান বাহিনীর আইডিয়ালি, কিন্তু বিমান বাহিনীর ঘাঁটিটা একটা এক্সক্লুসিভ ঘাঁটি। দুর্ভাগ্যবশত বাংলাদেশে এই ধরনের আমাদের কোনো ঘাঁটি নেই। ঢাকা, যশোর, চট্টগ্রাম সবগুলোতেই কিন্তু এই বেসামরিক বিমান বাহিনীর সঙ্গেই বিমান বাহিনী ফ্লাই করছে, উইচ ইজ ইনহেরেন্টলি মেক্স থিংস ভেরি ডিফিকাল্ট। আমাদের আইডিয়াল হতো যদি কম বসতিপূর্ণ জায়গায় বিমান বাহিনীর ঘাঁটি হতো, এবং সেখানে কেবলমাত্র বিমান বাহিনীর ঘাঁটি অপারেট করতো, সেটা তো মোস্ট আইডিয়াল হতো। কিন্তু আমাদের এখানে আমরা সেটা করতে পারিনি, বা আমাদের সেই ধরনের সামর্থ্য নাই, যার ফলে এই ধরনের আমাদের অপারেট করতে হচ্ছে খুব ঘনবসতিপূর্ণ এবং রাজধানীর একদম একটা অভিজাত এলাকার মধ্যে। জি। কি কি কারণে আসলে এই ধরনের বিমানগুলো বিধ্বস্ত হয়? বিমানটি কত আগের বা পুরনো কিনা, বিমানে কোনো ত্রুটি আছে কিনা, সেই প্রস্তুতি থাকা হয় কিনা, বা বিমানটি চেক করে তারপরে ওড়ানো হয় কিনা যথেষ্ট তো প্রস্তুতি বটেই। নিয়ে, না, সেই না, বিষয়গুলো যদি একটু বলতেন যে কি কি কারণে বিমানের আসলে সাধারণত এমনটি ঘটে থাকে অতীতের অভিজ্ঞতা থেকে। মেকানিক্যাল ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম হয়, তাহলে তো সেই বিমান ফ্লাই করবে না। প্রত্যেকটা বিমান
টেক অফ করার আগে তাকে মেনটেনেন্স থেকে আমাদের যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তারা সেটাকে থরলি চেক করেন, চেক করে একটা সার্টিফিকেট দেন, তারপরে সে পাইলট নিজেও সেটা চেক করে ট্যাক্সি আউট করে যে এয়ারক্রাফট টেক অফ করার আগ পর্যন্ত কোনো ধরনের ইউনো যদি তার মধ্যে অসঙ্গতি ধরা পড়ে তাহলে সে টেক অফ করবে না, সে ফেরত চলে আসবে। তো এখানে কিন্তু তারপরেও তো যেটা থেকে গেল যে হ্যাঁ টেক অফ করেছে, টেক অফ করার পরেও আমাদের এখানে অতীতেও হয়েছে যে টেক অফ করার কিছুক্ষণ পরে ক্র্যাশ করেছে। তবে এটাও মনে রাখতে হবে, যেটা আমি আপনাকে বললাম, যে টেক অফের প্রথম কয়েক মিনিট এবং ল্যান্ডিং এরও কয়েক মিনিট সেগুলো অত্যন্ত মানে অ্যাক্সিডেন্ট সেখানেই বেশি হয়। এবং এই দুইটা ক্ষেত্রেই কিন্তু ঢাকা বিমানবন্দর আপনি দেখবেন, হয় আপনি টেক অফ করার পরে উত্তরের উপর দিয়ে যাবেন, অথবা এদিক দিয়ে যদি যান আপনি গুলশান বনানী বারিধারা হয়ে আপনি পুরাতন শহর হয়ে এদিকে চলে যাবেন। এগুলো অ্যাভয়েড করে যদি আমাদের উচিত ছিল আজকে থেকে প্রায় 20 বছর আগে, 25 বছর আগে আমরা কিন্তু ডিসিশন নিয়েছিলাম যে এই বিমানবন্দরটি আমরা আড়িয়াল বিলে নিয়ে যাব। এখন সেখানে যথেষ্ট খোলা জায়গা শহরের শীতলক্ষার ওপারে, এবং সেখানে জায়গাও সিলেক্ট হয়েছিল, কিন্তু স্থানীয় জনগণের আপত্তির কারণে সেটা অ্যাবান্ডান্ড হয়ে গেল। আজকে প্রায় 20-30 বছর ধরে ঢাকা শহর আরো বড় হলো, আরো ঘনবসতিপূর্ণ হলো, এবং এখানেই আমরা থার্ড টার্মিনাল করলাম, এবং আরো জিনিসটা আরো অনেক বেশি ইয়ে হয়ে গেছে। তো এটা থেকে যদি আমাদের শিক্ষা হয় যে আমাদের একটা বিমান বাহিনীর জন্য একটা আলাদা বিমানবন্দর, যেটা বিমান ঘাঁটি শহর থেকে দূরে, সেটা আপনার টাঙ্গাইলে হতে পারে, ঘাটাইলে হতে পারে, সিরাজগঞ্জে হতে পারে, এমনকি ওই যে আরিয়াল ব্রিজের বিলের কথা বলছিলাম যেখানে সিভিল এয়ারক্রাফট ইয়ে করে সেখানেও আমরা যেতে পারি। কিন্তু আইডিয়ালি এই এই ধরনের আহ, একটা আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে যে একটা ফাইটার বেস, এটা কিন্তু ইনহেরেন্টলি জনাব ইশফাক ডেঞ্জার। ইলাহি চৌধুরী, আপনি বলছিলেন যে বিমান ঘাঁটি, বিমান বাহিনীর জন্য একটি আলাদা বিমানবন্দর, সেটির প্রয়োজনীয়তা রয়েছে আপনি বলছিলেন, কিন্তু এই যে যুগোপযোগী বা আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি, সেটিও বা কতখানি গুরুত্বপূর্ণ আপনার কি মনে হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে যেমন যে যে প্লেন এয়ারক্রাফটটা ক্র্যাশ করলো, সেই এয়ারক্রাফটটা 2000, আমি যা গুগল দেখলাম, আমি যেহেতু আমি এখন বিমান বাহিনীতে অ্যাক্টিভ নই, কিন্তু গত প্রায় 30-40 বছর ধরে এই ধরনের প্লেন আমরা ফ্লাই করে আসছি। এবং এবং এই 2013-তেরোর পর থেকে এই প্লেন আর প্রডিউস করছে না কেউ। এবং চীনেও এটা ব্যবহার হতো শত শত, তারাও বন্ধ করে দিয়েছে। পাকিস্তানে এই প্লেনটা ব্যবহার হতো, তারাও এখন ফ্লাই করে না। আমি দেখলাম যে বাংলাদেশ আর উত্তর কোরিয়া এই দুইটা দেশই এগুলো এই এই প্লেনটা ফ্লাই করে। সুতরাং আমাদের এগুলো রিপ্লেসমেন্টের জন্য তো বহুদিন ধরে আমাদের চেষ্টা করছি, আমাদের সরকারের সাথে এগুলো নিয়ে দেন দরবার হচ্ছে। কিন্তু ইউনো সত্যিকার অর্থে বিমান বাহিনীর এই একটা নতুন আধুনিক প্রযুক্তির একটা বিমান, ফাইটার বিমান যোগ হওয়ার, এটা লং ওভারডিউ, দীর্ঘদিন আগেই এটা হওয়া উচিত ছিল। কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু সত্যিকার অর্থে আমরা গত 20-25 বছরের মধ্যেই আর কি আগাই নেই এই ব্যাপারে। আমাদের হেলিকপ্টার কেনা হয়েছে, ট্রান্সপোর্ট প্লেন কেনা হয়েছে, অন্যান্য, কিন্তু ফাইটার ফ্লাইং যেটা আমাদের আসলে এয়ারফোর্সের ব্যাকবোন, এয়ারফোর্স টিকে থাকার মূল এটা লজিকটাই হচ্ছে আমাদের ফাইটার এয়ারক্রাফট, কিন্তু সেখানে আমাদের কোনো প্রোগ্রেস হয়নি দুঃখজনকভাবে। আপনি যেমনটি বলছিলেন F7BGI বাহিনীতে অনেক দিন ধরেই আছে, এবং এখন এটি কিন্তু আর প্রডিউসই করা হচ্ছে না এবং চীন আর ব্যবহারই করছে না। সেক্ষেত্রে বাংলাদেশ আসলে কেন এই পুরনো এই ফাইটার যে প্লেনগুলো, বিমানগুলো রয়েছে, সেগুলি কেন ব্যবহার করছে? আহ, সেটির কারণটাই বাকি। ব্যবহার তো, ধরেন আমি বলবো ব্যবহার উপযোগী, বিমানগুলো ব্যবহার উপযোগী না হলে তো ফ্লাই করতো না। যখন পুরনো হলেও এগুলোকে কন্টিনিউয়াসলি ওভারহলিং এবং ইয়ে করতে হয়, ইঞ্জিন চেঞ্জ করছে, বডি চেঞ্জ ইয়ে করছে। তো এগুলো ব্যবহার উপযোগী, কিন্তু কথা হচ্ছে যুগোপযোগী না হলে এটা নিয়ে তো ফ্লাই করে আপনি কিছু করতে পারবেন না। আমাদের যে আশেপাশের দেশই বলুন আর বিশ্বের অন্যান্য বিমান বাহিনীর কথা বলুন, যাদের এই আমাদের মায়ানমার, পাশে মায়ানমার, তাদের বিমান বাহিনীও আমাদের থেকে অনেক বেশি, তাদের এই MiG-29 আপনার আধুনিক বিমান তাদের এখানে তারা ইয়ে করছে, কিন্তু আমরা তো
প্রায়োরিটি সেভাবে পায়নি হয়তো। তো আহ, আহ, আমাদের তো তিনটা বাহিনী আছে, তিনটা বাহিনীর যে শেয়ার আছে, সেখানে আমি বলবো যে বিমান বাহিনী, এই যে অতি সম্প্রতি আপনি দেখেন ইসরায়েলের সাথে যে ইরানের যে কনফ্লিক্টটা হলো, এখানে তো কোনো আর্মিও ছিল না, কোনো নেভিও ছিল না। যে আকাশ যুদ্ধ তাদের ডিসাইড করলো। তারপর ইভেন এই যে ইরান পাকিস্তান ভারতের যে সংঘর্ষটা হয়ে গেল, বিমান বাহিনী ওয়াজ দ্য মেইন ফোর্স, ইউ সি। তো এগুলো আমাদের এখন নজর দিতে হবে। আর যেটা আমি বললাম যে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে আমাদের অতি শীঘ্র বেরিয়ে যেতে হবে, এবং সেই জন্য প্ল্যানিং মাস্ট স্টার্ট, যেটা হওয়া উচিত ছিল অনেক আগে। আপনি বলছিলেন যে এই বিমানটির কথা, যে ব্যবহার উপযোগী কিন্তু যুগোপযোগী নয়। এই যে আজকের যে ঘটনাটি ঘটলো, এতগুলি সন্তানের জন্য নিরাপদ জায়গা যদি ধরে নেওয়া হয়, সেটি কিন্তু বলা হয় যে স্কুল কলেজ এবং বাসায় যখন থাকে সেই জায়গায় এমন ভয়াবহ ঘটনা, এবং বিমান বাহিনীর কথা যেটি আপনি বলছিলেন যে যুগোপযোগী নয়, সেক্ষেত্রে একটু আরেকটু বেশি সতর্ক হওয়া দরকার কিনা, বা নজর দেওয়ার সময় এসেছে কিনা এখনই? সময় অনেক আগেই পার হয়ে গেছে। বললাম যে আপনি এমন একটা ফাইটার প্লেন ব্যবহার করছেন যেটা প্রায়, ইউসি, এর অরিজিনাল ছিল রাশিয়ান MiG-21, সোভিয়েত ইউনিয়নের MiG-21। MiG-21 আমরা পেয়েছি 1973 সালে, এবং MiG-21 ইন্ট্রোডিউস হয়েছে সামার ইন দ্য 60s, 1960 সালের দিকে। আর আজকে 2025। হ্যাঁ, এয়ারক্রাফট হ্যাজ ইমপ্রুভ, তার ভিতরেই পরিবর্তন হয়েছে, ইঞ্জিন পরিবর্তন হয়েছে, ইলেকট্রনিক্স পরিবর্তন হয়েছে, তার ক্যাপাবিলিটিস পরিবর্তন হয়েছে, এগিয়ে গেছে, কিন্তু মূল এয়ারক্রাফটের বেসটা তো একই। তো এখন তো এগুলো আর ব্যবহার হচ্ছে না। এখন আমরা এগুলো ব্যবহার করছি, ব্যবহার করে আমি বলবো আমাদের টেকনিশিয়ানস এবং আমাদের যে ইঞ্জিনিয়াররা আছেন, তারা অত্যন্ত দক্ষতার সাথে এগুলো মেনটেন করছেন। কিন্তু পুরোনো গাড়ি যেমন হয়, পুরোনো গাড়ি আপনি চালাতে পারেন রাস্তায়, কিন্তু তার খরচ বাড়বে না। এর মেনটেনেন্স খরচ এমন বেড়ে যায়, সেই তুলনায় আপনি যদি তার ক্যাপাবিলিটিস দেখেন, সেই ক্যাপাবিলিটিস তো পাচ্ছেন না। সো দিস ওয়ার লং ওভারডিউ। এবং এই ধরনের ঘটনা ঘটলে এগুলো আলোচনায় আসে হয়তো। আহ, বাকি অন্য সময় আমরা আলোচনা করি না, কিন্তু এগুলো আমাদের আত্মোপলব্ধি করার একটা ব্যাপার আছে। এবং আমার মনে হয় সরকার ইমিডিয়েটলি দে শুড টেক এ ক্র্যাশ প্ল্যান। খালি প্ল্যান নয়, এটাকে এক্সিকিউট কিভাবে করা যায় সেটারও ব্যবস্থা করা নিতে উচিত। হবে। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, একটু সর্বশেষ জানতে চাই যে এর আগেও আমরা দেখেছি কিন্তু এ ধরনের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের ঘটনাই যদি বলি, বেশ আলোড়ন তৈরি করেছিল। আজকের যে ঘটনা ঘটলো, ভবিষ্যতে ভবিষ্যতে যদি যাতে করে এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্য আপনি কি মনে করেন, আপনার কি পরামর্শ থাকবে? এক হচ্ছে যে বিমান বাহিনীর একটা আধুনিকায়ন দরকার, এবং প্রশিক্ষণের আধুনিকায়ন। প্রশিক্ষণ যে একদম গোড়া থেকে আমরা, এখন তো খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে যে রাইট কাইন্ড অফ ম্যাটেরিয়াল পাওয়া। এখন ধরুন আপনার ব্যবসা বাণিজ্য, একটা ইয়াং ছেলে বা মেয়েকে বিমান বাহিনীতে অ্যাট্রাক্ট করার জন্য আমাদের অনেক বেশি পরিশ্রম দরকার, কারণ এখন ছেলেদের অপরচুনিটিস দেশে বিদেশে বেড়ে গেছে। সুতরাং ইউ গেট দ্য রাইট কাইন্ড অফ পিপল, অ্যান্ড দেন ইউ গিভ দেম দ্য রাইট কাইন্ড অফ ট্রেনিং। এবং সেই ট্রেনিং এর প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আহ, এই যে যুগোপযোগী আধুনিক তাকে আহ, বিমান তাকে দিতে হবে তাকে। এবং বিমানের সাথে সাথে যে ধরনের সাপোর্ট দরকার, সেটা এয়ার ট্রাফিক বলুন, রেডার বলুন, রেডিও বলুন, এইসব ইকুইপমেন্ট সব আপনাকে করতে হবে। ইটস এ ক্যাপিটাল ইন্টেন্সিভ, অর্থাৎ এখানে অনেক বেশি আপনাকে খরচ করতে হয় টু গেট দ্য রেজাল্ট। এবং সেটা আপনাকে যদি চান, আপনার সত্যিকার অর্থে যদি একটা এফেক্টিভ বিমান বাহিনী চান দেশের প্রতিরক্ষার জন্য, তাহলে আপনাকে সেখানে খরচ করতে হবে। আরেকটা জিনিস যেটা করতে হবে, আহ, আপনার অর্থের সদ্ব্যবহার, সর্বোচ্চ ব্যবহার। এখানে আপনি আহ, কোনো ধরনের কসমেটিক্স ডেভেলপমেন্ট করলে লাভ হবে না। এখানে হার্ড কোর আপনাকে ডেভেলপ করতে হবে। সেখানে তার প্রশিক্ষণ, যারা প্রশিক্ষিত হবে, কেবলমাত্র দি বেস্ট উইল সার্ভাইভ, বাকিরা ঝরে যেতে বাধ্য। কিন্তু আমরা যদি মনে করি যে বেস্ট পাচ্ছি না, তাই আমরা মিডিওকার দিয়ে চালাবো, তাহলে কিন্তু রেজাল্ট এরকমই হবে। আর একটা বললাম যে বেসিক প্ল্যানিং এ আমাদের এখনই চিন্তা করতে হবে। পৃথিবীতে আমি জানি না মডার্ন এয়ারফোর্স কোথাও এরকম আছে কিনা, যে একটা বিমান ঘাঁটি নাই আমাদের যেখানে আমরা বলতে পারি এটা বিমান বাহিনীর বিমান ঘাঁটি। সেখানে সব সময় আমরা ওই যে তিনটা আমাদের মেজর আছে,
আর আপনি ওই লালমনিরহাট শমশেরনগর ইস্যু এগুলো বলে তো লাভ নেই, এগুলো তো আর নট ইন দ্য রিয়েল সেন্স, তারা ইয়ে নয়। তো যে তিনটা ঘাঁটি আমরা অপারেট করছি সে তিনটাই কিন্তু সিভিল এবং মিলিটারি কম্বাইন্ড। একটা মিলিটারি ঘাঁটি এয়ারফোর্সের জন্য একটা বিমান ঘাঁটি, যেটা ওই যে বললাম যে জনবহুল, আমাদের বাংলাদেশ সবই জনবহুল, কিন্তু তার মধ্যেও এই যে ঢাকা চট্টগ্রাম চিন্তা করেন, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম তাও ওইদিকে হয়তো সাগর আছে বা ইয়ে আছে, কিন্তু ঢাকা মিলিটারি এয়ারফিল্ডের জন্য মানে উই মাস্ট গেট আউট অফ ঢাকা ফর দ্য ফাইটার এভিয়েশন, ফাইটার ফ্লাইং। অনেকগুলি পরামর্শ দিয়েছেন, অনেক তথ্য দিয়েছেন জনাব ইশফাক ইলাহি চৌধুরী। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।